প্রিয় দর্শক, ইন্টারনাল পলিটিক্স এবং ওয়ার্ল্ড পলিটিক্স ভীষণ রকম ইন্টারেস্টিং ওয়েতে চলছে। বলছি এই কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে কিন্তু সব জানিয়ে দিয়েছেন যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ প্রকল্প নির্মাণ করা হবে। এটা তো হচ্ছে কি ওয়ার্ল্ড পলিটিক্সের একটা পার্ট। আর আমি যদি বলি যে আমাদের সংসদীয় যে রাজনীতি, সেখানে আমরা কি দেখছি, প্রতিদিন সরকারি দল কিন্তু বিরোধী দলকে পোস্টমর্টম করছে। আর সেই পোস্টমর্টমের কারণটাই হচ্ছে ৭১ ইস্যুতে। আর অন্যদিকে আবার সংসদে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, 18 মাসে ইউনূসের যে দুর্নীতির ব্ল্যাক বাক্স, সেটাকে কিন্তু সরকার আমলে নিয়ে বলছে, প্রধানমন্ত্রীকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেটি তদন্ত করবার জন্য অনুরোধ জানিয়েছেন। তো এই যে আমাদের ইন্টারনাল পলিটিক্স এবং ওয়ার্ল্ড পলিটিক্সের রকম সকমগুলো নিয়েই আমাদেরকে কথা বলতে হয়। আমি শোভা ইসলাম, ইউসুফ টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের শিরোনাম ফ্যাসিবাদী, মৌলবাদী এবং বৈষম্যবাদী। আমাদের সম্মানিত আলোচক দুজন, সঙ্গে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সাবেক সংসদ সদস্য, মহাসচিব, জাতীয় পার্টি, সঙ্গে আছেন মোহাম্মদ রাশেদ খান, বিএনপি নেতা। দুজনকেই স্বাগত জানাচ্ছি। রাশেদ খান, আমি একটু এই পাশটা দিয়ে আলোচনাটা শুরু করি। ব্যারিস্টার পাটোয়ারি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা স্পষ্ট কথা, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ হবে। তা আমার কথা হচ্ছে, এখানে কিন্তু আমরা দেখছি দেশটা উল্লেখ নেই। আসলে মূল্যটা কত আর কি? না, মূল্যটা বলতে কস্টিং বুঝাচ্ছেন উনি হয়তো বা। আমার কাছে এ বিষয়ে আমরা সংসদে কথা বলেছিলাম, যেহেতু আমি উত্তরবঙ্গের ছেলে এবং গাইবান্ধার ছেলে। আমার নির্বাচনী এলাকা দিয়ে তিস্তা নদী চলে গেছে এবং চাইনিজ অ্যাম্বাসেডর, আমি যখন এমপি ছিলাম তখন একবার আমার এলাকা ভিজিটও করেছিলেন। আমরা কেউ জানতাম না, হঠাৎ দেখি চাইনিজ অ্যাম্বাসেডর ওখানে আছেন। তো উনি তখন সবাইকে জিজ্ঞেস করলেন, চাইনিজ অ্যাম্বাসেডর, যে আচ্ছা আমরা এখানে অনেক ফান্ড দিতে চাই, তিস্তা মেগা প্রজেক্ট করতে চাই, তোমাদের কি মনে হয়? কাদেরকে বলছিল? সাধারণ জনগণকে, কর্মকর্তাদের। তখন জনগণ কর্মকর্তা বলেছিলেন, যেটা রিপোর্টে আসছে, যে এটা আপনারা করতে পারেন, তবে প্রতিবেশী দেশ মনে হয় এতে আপনাদের উপর নাখোশ হবে, মানে এটা ইন্ডিয়া চায়না রিলেশনের দ্বারা স্লটার হতে পারে, এই ভয়টা সবার আছে। কিন্তু আমি মনে করি একটা নদী যদি বেঁধে ফেলা যায় দুপাশ দিয়ে, তাহলে লক্ষ লক্ষ হেক্টর জমি 4 ফসলা হবে। দুই পাশে ইন্ডাস্ট্রিয়াল জোন করা যাবে, 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল করা যাবে, রিসোর্ট করা যাবে, বড় বড় টাওয়ার করে ওখানে আবাসন প্রকল্প করা যাবে, অনেক কিছু। যে জমিটার শতক ছিল 5,000 টাকা, বাদ করার পরে সেটা হয়ে যাবে 2 লক্ষ টাকা। কারণ আমি আমার এলাকায়, আমার আমলে অনেক আগে থেকে শুরু হয়েছিল, একটা বড় ব্রিজ করতে পেরেছিলাম, প্রায় 1200 কোটি টাকার প্রজেক্ট, ওটা চাইনিজ ফান্ডে। তো ওই ব্রিজের কথা শুরু হওয়ার আগে ওখানে জমির ছিল পানির দাম, মানে পানির নিচের জমি, পানির দাম। এখন সেখানে 2 লক্ষ টাকা শতকে জমি বিক্রি হয়, যেটা আগে 2000 টাকাও ছিল না, শুধু একটা ব্রিজের কারণে। সো এই ধরনের প্রকল্প যখন করা হবে, তখন দুই পাশে একটা হিউজ ইকোনমিক মোবিলাইজেশন হবে, হিউজ। এবং উত্তরবঙ্গ চরমভাবে বৈষম্য, সকল আমলেই উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হয়েছে। এই ধরনের বড় প্রজেক্ট করলে আমরা মনে করি উত্তরবঙ্গের মানুষের একটা আশার আলো সৃষ্টি হবে। ভূরাজনৈতিক প্রবলেম যেটা, এই প্রকল্পটার কাজ হবে ইন্ডিয়ান বর্ডারের কাছে। আর যদি চায়না এই প্রকল্পটা করে, এটা ইন্ডিয়া কিভাবে দেখবে? যদিও এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় অবভিয়াসলি, কিন্তু তারপরেও তারা এটাতে নাখোশ হতে পারে। সেই ক্ষেত্রে সেটা ইন্ডিয়া চায়না সমঝোতা হতে হবে, তো জাইকা হতে পারে। জাইকা আমাদের আদি অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের প্রায় সকল দেশই সরকার টু সরকার রিলেশন চেঞ্জ করেছে, একমাত্র জাইকা কনসিস্টেন্ট সকল গভর্নমেন্টের সাথে সুসম্পর্ক রেখেছে, প্রজেক্ট করেছে এবং সেই প্রজেক্ট শেষে অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। চাইনিজ ফান্ডিংয়ের আরেকটা প্রবলেম আছে। চাইনিজ ফান্ডিং যখন করা হয়েছে বিগত সরকারের সময়, 100 কোটি টাকার প্রকল্পকে 500 কোটি টাকা দেখানো হয়েছে। কিন্তু চায়না তো আমাদের অনেক আগে থেকে একটা ইকোনমিক পার্টনার, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তো চায়নাও। অবশ্যই চায়না যে পরিমাণ লিকুইড ক্যাশ আছে দিতে পারবে, এটা পৃথিবীর আর কোনো দেশ পারবে না, এটা খুবই সত্য। কিন্তু চায়না একটা বড় প্রবলেম হলো, চায়নার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ থাকে। অর্থাৎ আমি খুব খোলামেলায় বলি, অনেক সচিব বড় বড় চাইনিজ প্রজেক্টের কারণে দেখা গেছে আগেই তারা কানাডায় বাড়ি উপহার পেয়েছে। কীভাবে পেয়েছে আমরা জানি না। এবং প্রজেক্ট কস্ট এসকেলেশন করে দেখানো হয়েছিল। শেষ করে দিচ্ছি, জাইকা অ্যান্ড জার্মানি অ্যান্ড ইউ, তারা তাদের প্রজেক্টে একটা টাকারও দুর্নীতি হতে দেবে না, এনশিওর করবে, কোনো ঘুষের সুযোগ থাকবে না। জি রাশেদ খান, সেই প্রশ্ন একই, প্রথমটা যেটা হচ্ছে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ হবে, মাননীয় প্রধানমন্ত্রী এটা আজকে সংসদে বক্তব্য। তো এই হওয়ার মধ্য দিয়ে ভূরাজনীতির দৃষ্টিকোণটা এবং দৃষ্টিভঙ্গিটা আবার কেমন হবে? দেখেন, ভারত কি মনে করলো, আর ভারতের চাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে পারে না। কারণ ভারত তো তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে কেন্দ্র করে নেয় না। এবং এই তিস্তা মহাপরিকল্পনা, এটি নিয়ে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। বিএনপি সরকার তারা আগেও বলেছে নির্বাচনের আগে যে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের যাদের সাহায্যের প্রয়োজন, আমরা সবার কাছ থেকে সাহায্য গ্রহণ করব। তো সেক্ষেত্রে
চীন আমাদের অর্থনৈতিক বন্ধু হিসেবে তারা যদি মনে করে যে তারা বাংলাদেশ সরকারকে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে তারা এগিয়ে আসবে, অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এমনকি ভারত যদি মনে করে তারাও এগিয়ে আসবে, ওকে ওয়েলকাম, আসুক, কোনো আপত্তি নাই। না, আমার কথা হলো যে ভারতের যে আগ্রাসন নীতি, তাদের দেশের মানুষ ভালো থাকবে, তাদের কৃষকরা ভালো থাকবে। এবং শামীম ভাই যেটি বললেন যে দেখেন বর্ষার সময় আমরা দেখি যে কিভাবে আমাদের কৃষকরা এবং তাদের জমিগুলো তলিয়ে যায়, তারা ক্ষতিগ্রস্ত হয়। ভারত কি আসলে ওই চিন্তা করে না? যখন বর্ষা হয় তারা পানি মানে ব্যাপকভাবে ছেড়ে দেয়, আর খরার সময় তারা বন্ধ করে দেয়। তো এটা তো হতে পারে না। সুতরাং আমাদের উদ্যোগ আমাদেরকে নিতে হবে। ভারত কখনোই আসলে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে নাই। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার উচিত ছিল তার দেশের মানুষের চিন্তা যেমনিভাবে করা, ঠিক একইভাবে তার প্রতিবেশীর চিন্তা করা। দেখেন, প্রতিবেশী যদি ভালো না থাকে নিজে ভালো থাকা যায় না। সুতরাং ভারত যদি মনে করে যে আমি বাংলাদেশকে ক্ষতি করে ভালো থাকবে, এটা আসলে সম্ভবপর নয়। সীমান্তে দেখছেন না, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের, বিশেষ করে সীমান্তের যারা পার্শ্ববর্তী মানুষ রয়েছে, তারা কিন্তু ভারতের যে পুশিন, বিশেষ করে এটা তো শুভেন্দু অধিকারীর একটা নির্বাচনী তার একটা কমিটমেন্টই ছিল যে সে যদি আসলে দায়িত্ব পায় সেক্ষেত্রে সে পুশিন করবে। এই যে বাংলাদেশি পরিচয়ে ভারতের নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা তো আসলে অমানবিক। এই মানুষগুলো দেখেন, তারা কিন্তু না ভারতে থাকতে পারছে না বাংলাদেশে আসতে পারছে। উনি তো বলেওছেন যে ইতিমধ্যে 10,000 মানুষ আমরা পাঠিয়েছি। না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বলেছে যে পুশিন এটা আসলে সফল করতে পারেনি, এবং এখনো পর্যন্ত ওই অর্থে হয়তো দুই একটা ঘটনা ঘটতে পারে যেটা হয়তো আমার বা আপনার কাছে তথ্য নাই, কিন্তু এটা তো আসলে দৃশ্যমান যে আমাদের বর্ডার গার্ড সংখ্যাটা দিলেন পশ্চিমবঙ্গের সিএম, সেটা যে কোথা থেকে কিসের ভিত্তিতে দিল এটা কি জানা উচিত না? যে তাহলে তুমি মিথ্যা তথ্য কেন দিলেন? না, উনি তো অনেক কথাই বলে। এটাকে আমরা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি মনে করব? অবশ্যই পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বলে আমার কাছে মনে হয়েছে। তো উনি তো আসলে ওই দেশের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে হিন্দুত্ববাদের দিকে ধাবিত করছে। বিজেপির যে রাজনীতি, সেই রাজনীতি তিনি ব্যাপকভাবে আমার কাছে মনে হয় যে আত্মস্থ করেছেন, এবং ওই ধরনের পলিটিক্স করে মূলত ওই আপনার যারা আসলে তার অঞ্চলের মানুষ রয়েছে, পশ্চিমবঙ্গের মানুষকে তিনি বিভ্রান্ত করছেন। তবে আমার কাছে মনে হয় একটা সময় না একটা সময় ওই অঞ্চলের মানুষ বুঝবে। রাশেদ, এই যে তিস্তা ব্যারেজ প্রকল্প নির্মাণের ঘোষণা যে কোনো মূল্যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন, এটা থেকে আপনার মনে হচ্ছে যে ভারত একটু হচকচিয়ে গেছে? না, ভারত তো অখুশি হতেই পারে, কারণ ভারত তার যে পরিকল্পনা নিয়ে একটু কপালে ভাঁজ পড়ছে কোথাও ভারতের দেখেন চিন্তার ভাঁজ। না, ভারতের তো আসলে চিন্তার ভাঁজ পড়বে কি পড়বে না সেটা তো আসলে আমার দেখার বিষয় না। না, কিন্তু আপনারা দেখবেন না কেন যে ভারতের সাথে দেখতে হবে না? কারণ আমি তো চোখ রাঙিয়ে কথা বলছি এখন। আমি যখন এতদিন আপনারা বলছেন যে ভারতের সাথে চোখ রাঙিয়ে কথা বলা হতো না, কিন্তু বর্তমান সরকার চোখ রাঙিয়ে কথা বলছে যে আমার নিজের প্রাপ্য এবং ন্যায্যটা আমি বুঝে নিতে চাই, সবার সাথে আমার রিলেশনশিপটা ভালো থাকুক সমতার ভিত্তিতে। সেই পথে সরকার হাঁটছে কিনা, এবং এই হাঁটাটাতে সরকারের কপালে ভাঁজ পড়ছে কিনা? না, ভারতের কপালে, ভারতের শোনেন, ভারতের কপালে ভাঁজ পড়বে কি পড়বে না সেটা আসলে ভারত চিন্তা করুক। আমাদের কথা হলো আমাদের দেশের জনগণের চিন্তা আমাদের করতে হবে। আমাদের দেশের জনগণের চিন্তা তো আর ভারত সরকার করতেছে। তারাও তো তখন ভারতের সাথে যখন কথা বলা হয়, তিস্তা নিয়ে যখন কথা বলা হতো, পশ্চিমবঙ্গের যিনি সাবেক সিএম ছিলেন মমতা ব্যানার্জি, তখন কিন্তু সে কি বলতো যে আমি আমার দেশের কথা বলবো, তিস্তার পানি নিয়ে তারই একটা সবচেয়ে বড় বিরোধিতা ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় কি বলতো যে আমরা চাই তিস্তার ন্যায্য হিস্সাটা দিতে, কিন্তু মমতা ব্যানার্জি এখানে বাধা হয়ে দাঁড়ায়, কারণ ফ্যাক্টরটা ছিল সে তার ভোট পলিটিক্সটা ওখানে করছে। এখন তো আসলে সেখানে মমতা নাই। এখন যদি কেন্দ্রীয় সরকার মনে করে তারা খুব সহজে এটা বাস্তবায়ন করতে পারে, কিন্তু আমরা তো আসলে তাদেরকে দেখতেছি না যে তারা বাংলাদেশের মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা মেটানোর জন্য তারা আসলে এগিয়ে আসছে। তারা সবসময় মনে করে যে আমরা বড় রাষ্ট্র, আমরা 71-এ বাংলাদেশকে সহযোগিতা করেছি, সুতরাং বাংলাদেশকে আমরা যেভাবে চাইবো বাংলাদেশের সরকার বা বাংলাদেশের জনগণ আমাদের কথা মতো চলবে। হ্যাঁ, হাসিনা চলেছে তো, শেখ হাসিনা নিজেই তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে, এবং সেই মনে রাখার কারণেই তাকে আশ্রয় দিয়েছে। এবং এই বর্তমানে যে সরকার রয়েছে এটা তো আর আওয়ামী লীগ সরকার না, এটা বিএনপি সরকার, এবং বিএনপি সরকার জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে। সুতরাং বিএনপি সরকারকে সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশের জনগণকে ভাবতে হবে। এদেশের জনগণ, আপনি একটা জরিপ করে দেখেন, আপনি নিজেও একজন সাংবাদিক, এদেশের জনগণ কি চায় না যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক? এদেশের জনগণ চায় রিকশা চালক, কৃষক, শ্রমিক, সবাই চায় এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য নিজের দেশের ডেভেলপমেন্ট। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন ইনশাআল্লাহ বিএনপি সরকার এটা করবে।
করবেই করবে। ওকে, গুড। আমরা কি তিস্তা নিয়ে থাকবো নাকি আমরা অন্য প্রসঙ্গে যাব? আপনি কি কোনো কাউন্টার দিতে চান? না না, কাউন্টার দেওয়ার কিছু নাই। একটা হচ্ছে যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের নদীগুলোর মুখগুলো তো ভারতে, এবং সেটা আমরা আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে কখনো কিছু করতে পারিনি। ইট ইজ পলিটিক্যাল নেগোসিয়েশনের মাধ্যমেই হয়েছে। 96 সালে গঙ্গা পদ্মা চুক্তি হয়েছে, ওই চুক্তিটা কিন্তু শেষ হচ্ছে। ওই চুক্তিটা রিনিউ করার ব্যাপারে এখনো আলোচনা শুরু হয়নি, আরও 3টা চুক্তি ছিল। তো এখানে ওই জন্যই ভারতকে কনসিডার করতে হয়, কারণ নদীর মুখগুলো উপরে সব উপর থেকে তো পানি তো নিচে নেমে আসছে। আসে উজান থেকে, হ্যাঁ, এটা আছে। নেমে তবে আসে। আমি মনে করি অবশ্যই তিস্তা ব্যারেজের মতো, এটা আসলে তিস্তা সমন্বিত প্রকল্প, ব্যারেজ না। ব্যারেজ কিন্তু অলরেডি একটা এরশাদ স্যার করে গেছেন। আমি সবাইকে ইনভাইট করব, গিয়ে ওই ব্যারেজটা দেখবেন, কি অসাধারণ কাজ। 3টি জেলায় পানি দেওয়া হয়, সেখানে স্কুল আছে, ডাক্তার আছে, এবং অসাধারণ কাজ। ওই যে ডালিয়া পয়েন্ট, ডালিয়া তো এরকম আরো 5টি করার তার পরিকল্পনা ছিল, তারপরে তিনি ক্ষমতায় থাকলেন না। সো পানির স্বয়ংসম্পূর্ণতা কিন্তু সার্বভৌমত্বের সাথে জড়িত। পানিতে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, তাহলে এটা আমাদের সার্বভৌমত্বের জন্য প্রয়োজন। এখন চায়নার জনসংখ্যা হলো 141 কোটি, ভারতের জনসংখ্যা হলো 147 কোটি, বাংলাদেশে হলো 18 কোটি। এই 3 দেশ মিলে হলো 306 কোটি মধ্যবিত্তের দেশ। পৃথিবীর জনসংখ্যা হলো 829 কোটি। চায়না এবং ইন্ডিয়া কি এতই বোকা যে তারা এই জায়গাটাকে একটা কনফ্লিক্ট জোন করতে চায়? এটা হিউজ সম্ভাবনার জায়গা, অপার মধ্যবিত্তের জায়গা, অ্যাফ্লুয়েন্স হবে, মধ্যবিত্ত মার্কেট, কনজিউমার। কেউ চাচ্ছে না এখানে কোনো যুদ্ধ হোক, ভারত চাওয়ার প্রশ্নই আসে না। তো যুদ্ধটা আসলে চাইছে কারা? এখানে একটা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলা আছে। কিন্তু শেখ হাসিনা এবং শেখ মুজিব অবশ্যই তাদের সাথে ভারতের সুসম্পর্ক ছিল, তবে সার্বভৌমত্বের প্রশ্নে তারা কখনো ছাড় দেয়নি। বঙ্গবন্ধু কিন্তু ইন্দিরা গান্ধীকে প্রথম প্রশ্ন করেছে, আপনার সৈন্য ফেরত নিয়ে যান, এবং ইন্দিরা গান্ধীর সামনে এটা বলা কোনো চারটিখানি কথা না, ব্যাপক সাহসিকতার কাজ। শেখ হাসিনার মধ্যে অনেক দোষ ছিল, তার ডিক্টেটোরিয়াল অনেক অ্যাটিচিউড ছিল, দুর্নীতির অভিযোগ ছিল। তার আমলে কিন্তু পিনাকি বলেনি যে রংপুর বিভাগ মায়ের ভোগে চলে যাবে। এই যে মায়ের ভোগে রংপুর বিভাগ যাবে, ল্যান্ড চলে যেতে পারে, এর থিওরি এখন কেন আসছে? এ থিওরি এখন আসছে কারণ জাতীয় ঐক্য নাই। এ থিওরি এখন আসছে পার্লামেন্ট একতরফা। এই থিওরি এখন আসছে সরকার বিরোধী দল মিলে জনগণের পার্লামেন্ট কেন একতরফা? আরেক তরফা করছে। পার্লামেন্ট কেন একতরফা হবে? যদিও আজকে কিন্তু জামাতের আমির সাহেব যেটা বললেন সরকারি দলকে উদ্দেশ্য করে, যে প্রতিদিন আপনারা আমাকে কুচি কুচি করছেন আমাদেরকে, আর তারপরে আবার বলছেন ইউনাইটেড হবার জন্য। এটা হয়তো ক্ষোভ, একটা অভিমান থেকে বলা, কিন্তু একসঙ্গে হয়ে কাজ করতে চায়। এবং তিনি একটা ভালো উদাহরণ দিয়েছেন যে সংসদ কিন্তু দুটো টায়ারের উপরে চলে। একটা টায়ারকে যদি আপনারা ফুটো করে দেন, তাহলে কিন্তু গাড়িটার আর একটা চাকা অচল হয়ে যাবে। এটা এক ধরনের সফট রিমাইন্ডার দিয়ে দেওয়া যে আমাকে তুমি নষ্ট করলে তুমি কিন্তু নিজেই অকুজ হয়ে যাবে। তো এই জায়গাটা একটু জানতে চাই। আব্দুল রাজ্জাক বঙ্গবন্ধুকে বলেছিলেন, নৌকার উদাহরণ দিয়েছিলেন, যে নৌকার দুই পাশে যদি মাল্লা না দেন, তাহলে এক পাশে থাকে নৌকা ডুবে যাবে। তো উনি বলেছিলেন একটা শক্তিশালী বিরোধী দল করতে। এটা বঙ্গবন্ধু সে সময় খুব একটা গুরুত্ব সেটা তো দেননি। শক্তিশালী বিরোধী দল সকলে সাবেক যখন ওরা বিরোধী অবস্থান রাজপথে ছিল, তখন বলা হতো যে আপনাদের সময় সংসদ সবচেয়ে অকার্যকর ছিল, আপনারা বিরোধী দল শক্তিশালী ছিলেন না। অকার্যকর কার্যকরের ইয়াতে আমরা যাব না, কিন্তু পক্ষ তো দুটো। একটা পক্ষ সেই সময় সংসদে ছিল, সংসদের বাইরে ছিল, আর এখন একটা পক্ষ সংসদে আছে, আরেকটা পক্ষ বাইরে আছে। তখনও দুই পক্ষ সংসদে ছিল না, এখনো দুই পক্ষ সংসদে নাই। এমনকি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলের প্রতিনিধি কি ওখানে আছে? অবশ্যই নেই। অনেক দল আছে যারা, তবে যারা সংসদের যে পক্ষ আছে, বিরোধী দল এবং সরকারি দল, মিস্টার পাটোয়ারি, তারা বলছে যে কোনো সময়ের চেয়ে এই সংসদ হচ্ছে সবচেয়ে ট্রুথফুল এবং সবচেয়ে পরিপূর্ণ। দৃষ্টিভঙ্গির বিষয়। আমি মনে করি জাতীয় পার্টিতে এমন 10 জন সংসদ সদস্য আছে যাদের একজনের সমকক্ষ হওয়ার 70 জন বিরোধী দল মিলে এই সংসদে নাই। 10 জন আছে। আমি নাম বলতে এটা কি কার্যকর সংসদ না মনে করছেন? এখন কার্যকর হবে না। এটা কেন হবে না আমি বলছি। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি যতবার একসাথে বন্ধুত্ব করেছে, তার থেকে অসংখ্যবার জামাত বিএনপি বন্ধুত্ব করেছে ঐতিহাসিকভাবে। জামাত রিভাইভ করেছে কে? জিয়াউর রহমান। 91-তে একটা সিক্রেট ডিল হয়েছিল, এটা আমরা জানি। সেখানে জামাত বিএনপি ক্ষমতা আসছিল। 96-তে হয়নি, আবার 2001-এ হয়েছে, 8-এ হয়েছে, 14-এ হয়েছে, 18-তে হয়েছে, 24-এ হয়েছে, শুধু 26-এ হয়নি। এটা কি বিশ্বাসযোগ্য? 26-এও হয়েছে। সো জামাত, বিএনপি, এনসিপি একটাই দল, সংসদে একটাই দল আছে। একটাই দল দিয়ে একটা কম্পিটিটিভ সংসদ পৃথিবীতে কোথাও চলেছে? চলেনি। হ্যাঁ, একই অভিযোগ 14 সালের সংসদেও ছিল, অস্বীকার করব। তাহলে 18 সালে, 14-তে আর 24-এ এটা কি বহুদল ছিল সংসদে? না, বহুদল ছিল না, আমি স্বীকার করব। অবশ্যই ছিল, একদল ছিল। একদল ছিল, তবে সেখানে আমরা যথেষ্ট পরিমাণ কনস্ট্রাকটিভ সমালোচনা করেছি। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। তবে বিএনপি জামাত সংসদে থাকলে অবশ্যই সংসদটা ফ্রুটফুল হতো। একইভাবে
জাতীয় পার্টি আওয়ামী লীগ এই সংসদে থাকলেও সংসদটা ফ্রুটফুল হতো। তার মানে আপনি বলছেন বর্তমান সংসদ একদলীয় সংসদ, একদলীয় সংসদ, তাহলে একগোষ্ঠী অপোজিটে যে সংসদ। বিরোধী দল বসে আছে তারা কারা? তারা তো জোর করে বিরোধী দল হতে চাচ্ছে। হ্যাঁ। তারা সারা জীবন বিএনপির সহ আন্দোলন করেছে, তারা সারা জীবন বিএনপির সাথে জোট করেছে। লাস্ট একটা ভোট জীবনে প্রথম, অনেকদিন পর 96 পরে প্রথমবারের মতো একটা ভোট, 20 বছর পরে, 30 বছর পরে, 30 বছর পরে একটা ভোট তারা আলাদা আলাদা করেছে। সেখানেও একটা ভাগাভাগি আছে। রংপুর বিভাগ জামাতকে দিয়ে দেওয়া তার মানে হয়েছে। শেষ করে দিচ্ছি। মিস্টার পাটোয়ারি, আমাকে রাশেদ খানের কাছে যেতে হবে। জি, আমি আমি একদম আবারও শেষ করে পুনরায় দিচ্ছি। করছি, আমি যদি বুঝতে ভুল না করে থাকি, কারণ আমি অনেক কিছু ভুল না, করতেই পারি। আমি clear- তার মানে বলছেন যে সংসদে যে আমরা দেখতে পাচ্ছি অপোজিশন এবং পজিশন, সেটা আসলে কিছু না। সংসদে এটা একটি দল আছে এবং সামনের দিনে দেখবেন হয়তোবা হ্যাঁ। আবার সবাই এক হয়ে যাবে। এবং এই বিরোধী দল তৈরির প্রচেষ্টাটা আর্টিফিশিয়াল, এবং এই আর্টিফিশিয়াল প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। ঐতিহাসিকভাবে তারা এক সূত্রে তাহলে গাঁথা। যে প্রতিবাদগুলো হয় সেগুলো কি বেছে বেছে প্রতিবাদ, মধুর আমার মনে প্রতিবাদ? হচ্ছে এটা জামাতের অ্যাটেম্পট টু ফিল দ্য পলিটিক্যাল ভ্যাকুয়াম, যে আওয়ামী লীগ না থাকার কারণে, জাতীয় পার্টি সংসদে না থাকার কারণে যে ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করার চেষ্টা। কিন্তু এই চেষ্টাটা ব্যর্থ হবে, কারণ এই দুটি আদর্শিক দল, জামাত এবং আওয়ামী লীগ, এত বেশি পোল অ্যাপার্ট দুটি দল, একটা দল আরেকটা দলকে কনজিউম করতে পারবে না। জি, রাশেদ। পাটোয়ারি ভাই এই কথাগুলো তিনি অনেকগুলো প্রোগ্রাম থেকে, টকশো থেকে বলেছেন যে সংসদে এখন একটি দল। আচ্ছা, তার এই উপলব্ধি খুবই ভালো যে তিনি এই কথাও বলছেন যে আমরা যে সময় গৃহপালিত বিরোধী দল ছিলাম সেই সময় আসলে একটা দলই ছিল। আমি তার এই উপলব্ধিবোধকে আমি খুব ধন্যবাদ জানাই যে তিনি অন্তত এইটা স্বীকার যাচ্ছেন। দেখেন, গণ অভ্যুত্থানে যদি জাতীয় পার্টি অংশ নিত, সেক্ষেত্রে কিন্তু তারাও এই সংসদে থাকার একটা সুযোগ তৈরি হতো, জনগণ তাদেরকে ভোট দিত। আমি আপনাকে বলি, 4 আগস্ট 2024 আমি আমার একজন সহযোদ্ধার মাধ্যমে জিএম কাদের এবং চুন্নু সাহেবের সাথে যোগাযোগ করতে বলি। তো তখন তাদের সাথে যোগাযোগ করে তিনি বলেন যে আপনারা যদি পদত্যাগ করেন, শেখ হাসিনা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তার পতন তো হবেই, আজকে না হোক 10 দিন পরে হবে। অর্থাৎ এই যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন বন্ধ করা যাবে না। আপনারা যদি আমাদের সাথে লড়াইয়ে যুক্ত হন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হয়, জনগণের জন্য ভালো হয়। কিন্তু ওই সময় জাতীয় পার্টি পদত্যাগ করে নাই সংসদ থেকে। 6 আগস্ট জিএম কাদের এবং চুন্নু সাহেবের সাথে আমার বঙ্গভবনে দেখা হয়েছিল। আমি তাদের দুজনকে বললাম যে আমার এক সহযোদ্ধা আপনাদের কাছে বার্তা পাঠিয়েছিল আমার পক্ষ থেকে, কিন্তু আপনারা তো আসলে পদত্যাগ করেন নাই, আজকে আপনারা এখানে কেন এসেছেন? সেই সময় আসলে তারা আসলে আলোক ভালুক করে, আমাকে অ্যাভয়েড করতেছে, কিন্তু আমি তাকে বারবার প্রশ্ন করি। তার মানে কি, জাতীয় পার্টিকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল, এদেশের জনগণ সুযোগ দিয়েছিল। যত অপরাধ করেছে, গৃহপালিত বিরোধী দল হিসেবে যত অপরাধ করেছে, আমার কাছে মনে হয় দেশের মানুষ অনেকটা আসলে স্মৃতিভ্রম মানুষের আছে। মানুষ আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখতো যদি 4 আগস্ট ওই দিন জাতীয় পার্টি পদত্যাগ করে জনতার কাতারে নেমে আসতো। শেখ হাসিনার কিন্তু 4 আগস্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ হয়ে যেত, তাই না? তো জাতীয় পার্টি সেই কাজটা করতে পারে নাই। সুতরাং গণঅভ্যুত্থানে যে সকল আপনি শক্তি একটা ছিল, লোকের মারফত বার্তা দিলেন জাতীয় পার্টিকে, যে তখন বিরোধী দল, সেই আপনার বার্তাটা জাতীয় পার্টির চিফ কেন আমলে নেবে? না, আমলে নেয়নি, সেটা তাদের ব্যর্থতা। কেন বরং আপনাকে আমার আমলে দায়িত্ব নিবে? ছিল তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া। হ্যাঁ। আমার কাছে মনে এটা কি হয়েছে, আপনি দিয়েছিলেন নাকি আপনাকে কেউ বার্তা না, দিয়েছিল? আমি গণঅভ্যুত্থানের সময় আমাকে অনেক কাজ করতে হয়েছে এবং একটা সমন্বিতভাবে আমরা অনেক কাজ করেছি। সেই কাজের অংশ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই বার্তাটা পৌঁছাই, দেখি কারোর কথা শুনলে উপলব্ধিবোধের জায়গাটা তৈরি হয় কি না। তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছিল, সুযোগটা তারা গ্রহণ করে নাই। সুতরাং বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেয়নি, জাতীয় পার্টি তো নির্বাচনে অংশ নিয়েছে। ভোট দেওয়ার মতো কি 5 আগস্টের পর জাতীয় পার্টির কোনো অবস্থা ছিল? না, জাতীয় আমরা পার্টি প্রতিদিন কি দেখেছি? কি দেখেছেন? জাতীয় পার্টির অফিসটা ভাঙচুর, এই যে একটা নৈরাজ্য, শোনেন, যেটাকে জাতীয় আপনারা নিজেরাও পার্টির বলেন অফিসটা- মব, সেটা তো ছিল, চতুর্দিকে ছিল। এক্স্যাক্টলি, আমি বলি, শোনেন, যেভাবে মানুষ গণভবনে মানুষ গিয়েছে, ঠিক ওই একই দিনেই জাতীয় পার্টির কার্যালয়ে যে মানুষ যায়নি, এটা জাতীয় পার্টির জন্য সৌভাগ্য। যায়নি কিন্তু মানুষের এই ক্ষোভ, আপনি যে 3টা নির্বাচন আপনি স্বীকার গিয়েছেন যে 3টা নির্বাচন আসলে সঠিক হয়নি, তাই না? অত্যন্ত অন্যায়ভাবে মানুষের ভোটাধিকার আপনি হরণ করেছেন। সুতরাং শেখ হাসিনা যে অপরাধ করেছে, শামীম হায়দার পাটোয়ারি বা জাতীয় পার্টি, তারা কিন্তু একই অপরাধ করেছে। সুতরাং এই অপরাধের শাস্তি কি? দেখেন, এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে, অনেকে আমাকে প্রশ্ন করে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হলো না, কারণ একই দোষে দোষী। আচ্ছা, আপনি যে বললেন না 2টা টায়ার, যেটা হ্যাঁ। আজকে জামাতের আমির বলেছে, হ্যাঁ সত্য,
সরকারি দল তারা একটা টায়ার, আর আমাদের অপোজিশনে যারা আছে তারা আরেকটা টায়ার। একটা টায়ার যদি ফুটো হয়ে যায় আর একটা টায়ার দিয়ে অকেজো চালানো হয়ে যায় না, যাবে, গাড়িতে অকেজো চলবে হয়ে না। যায়। তার মানে কি এই রাষ্ট্রকে 16 বছর আপনি অকেজো বানিয়ে রেখেছিলেন, আপনার শাস্তি হবে না? বরং জিএম কাদেরকে যে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি, এটা তার সৌভাগ্য। জিএম কাদের সবসময় ভারতে দালালি করেছে। দেখেন নির্বাচনের আগে 24-এর ইলেকশনের আগে সে ভারতে গিয়েছিল। ভারত থেকে ফিরে এসে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো যে কি আলোচনা হয়েছে, তিনি বললেন ভারতের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। তার মানে কি আওয়ামী লীগ যেমনি ভাবে ভারতের পার্টি, জাতীয় পার্টি ভারতের পার্টি, এখন বাংলাদেশে এই দুইটা পার্টির একটা শাখা ছিল। তারা যেহেতু গণহত্যায় সম্পৃক্ত হয়েছিল, নিজেদেরকে সম্পৃক্ত করেছিল এবং জনগণ তাদেরকে সুযোগ দিতে চেয়েও কিন্তু তারা সুযোগটা নেয়নি। সুতরাং এই নির্বাচনে আওয়ামী লীগকে মানুষ বর্জন করেছে, জাতীয় পার্টিকে যে আসলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দিয়েছিলেন, এই জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারের উপর তাদের কৃতজ্ঞতা থাকা উচিত। সেই কৃতজ্ঞতা নাই। আওয়ামী লীগ যে ভুলটা করেছে, তারা নিজেদের মতন করে একটা গৃহপালিত বিরোধী দল বানিয়েছে। বিএনপি ওই কাজটা করবে না। ন্যাচারালি নির্বাচনের মাধ্যমে অপোজিশনে যেই আসুক না কেন তাকে নিয়েই সংসদে বিএনপি কাজ করে, এবং এটাই বিএনপি করেছে। এবং এটা আপনি যাচাই করে দেখতে পারেন, আমার মনে হয় বিএনপি নিজের ওনার মতন এই করে কিন্তু উত্তরগুলো বিরোধী দল তৈরি করে নাই। দেওয়ার জন্য আপনি রেডি আছেন? জি, একটা হচ্ছে যে আন্দোলনের সময় আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করেছিলাম। আমি অসংখ্য টকশোতে কথা বলেছি। জিএম কাদের সংসদের একমাত্র সংসদ যিনি সংসদে কথা বলেছেন আন্দোলনের পক্ষে, হ্যাঁ আমাদের পদত্যাগ করলে ভালো হতো, এটা আমি অস্বীকার করবো না। উনি যে প্রস্তাব দিয়েছে এটা আসলে সময়োপযোগী প্রস্তাব। আমরা নিজেরাও পার্টি ফোরামে পদত্যাগের ব্যাপারে আলাপ করছিলাম, তখন আমি এমপি ছিলাম না। আমরা বলছিলাম পদত্যাগ করো, এবার যাচাই বাছাই হচ্ছিল। তার আগেই ঘটনা প্রবাহ খুব দ্রুত এগিয়ে যায়। জামাত আর বিএনপির সম্পর্ক তো সেই 91 সালে, 88 সালে, 96-তে ছিল না, 2001-এ ছিল। এবং 2001-এ তো জয়েন্ট ক্যাবিনেট ছিল, একদম জামাত বিএনপি মিলে সরকারটা এক করেছিল। এবং 2006 সাল পর্যন্ত যে ঘটনাগুলো, 21শে আগস্ট, ভুয়া ভোটার 1,28,00,000, ইয়াজউদ্দিন সাহেবের ক্ষমতা নেওয়া, সব একসাথে। মানে যে চেষ্টাটা 2014 সালে শেখ হাসিনা করেছে, এক্স্যাক্টলি সেম চেষ্টা জামাত বিএনপি একসাথে 2006 সালে করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। সফল হলো তাহলে কবে? সফল তারা কখনই হতে পারবে না এভাবে করে। শেখ হাসিনা 14-তে সফলভাবে করেছে, 18-তে করেছে, 24-এ করে। তাদের দেশের ক্ষতি হয়েছে, দলের ক্ষতি হয়েছে, কিন্তু করেছে। একই চেষ্টা জামাত বিএনপি একসাথে করেছে। 111 চলে আসলো, 111 আসার পর একটা ভোট হলো, সেই ভোটও জামাত বিএনপি একসাথেই কিন্তু করেছে। অল্প আসন পেয়েছে, কিন্তু একসাথে করেছে। সো ঐতিহাসিকভাবে ইন্টারওভেন একটা দল, এরা আলাদা হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। কেয়ারটেকার গভর্নমেন্টের একটা আইডিয়া গোলাম আজম সাহেব দিয়েছিলেন ইনিশিয়ালি, সেটা আওয়ামী লীগ গ্রহণ করে, সবাই গ্রহণ করে, একমাত্র বিএনপি গ্রহণ করে না। 96 সালে যখন গ্রহণ করে না, তখন কিন্তু বাংলাদেশে 194 দিন টানা আন্দোলন হয়, যেটা আওয়ামী লীগ লিড করে। এবং সেখানে জামাতও ছিল, জাতীয় পার্টি ছিল, বামপন্থীরাও ছিল, সকলেই ছিল। তো সেটার পরে 96-এর ভোটে জামাত মাত্র 3টা আসন পায়। তো তারপর থেকে জামাত হয়তো বা পশ্চিম দিকে তওবা করেছে, আর বিএনপি ছাড়বে না। বিএনপিও তওবা করেছে, জামাতকে ছাড়বে না। কারণ জামাতের ওয়ার্কিং ফোর্স ছাড়া বিএনপির পক্ষে একা আওয়ামী লীগকে তখন ট্যাকেল করা সম্ভব ছিল না, সামনেও হবে না। সামনেও বাংলাদেশে আওয়ামী লীগ যদি দেখুন, শেষ করে দিচ্ছি, 24 সালের আওয়ামী লীগ, 25 সালের আওয়ামী লীগ আর 26 সালের আওয়ামী লীগ, আওয়ামী লীগের ওই গুপ্ত মিছিল, যেটা গুপ্তই, সেটার প্রোপেন্সিটি বাড়ছে, সেটার প্রকম্পন বাড়ছে, একটু একটু করে বাড়ছে এবং আরও বাড়বে। এটা বাড়তে বাড়তে এক পর্যায়ে এটা একত্রিত হবে। এই একত্রিত আওয়ামী লীগকে জামাত আর বিএনপি মিলে একসাথে ঠেকাতে পারবে, আলাদা আলাদা ঠেকাতে পারবে না। সো যে কারণে জামাত বিএনপির মধ্যে যে বিরোধিতা হওয়ার যে দৃশ্যমান প্রতিযোগিতা, এটা আলটিমেটলি থাকবে না। অথবা জামাত বিএনপির দ্বন্দ্ব যদি স্ট্রং হয়ে যায়, তাহলে বিএনপি একঘরে হতে পারে, বাকি সব দল একদিকে চলে আসতে পারে, এটা ইতিহাস বলে। তো সেদিক থেকে যে 96-তে যেটা হয়েছিল, তো সেদিক থেকে আমি মনে করি যে অবশ্যই পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছে। যারা বাংলাদেশকে বিভাজিত রাখতে চায়, বাংলাদেশকে বিভাজিত রাখলে এখানে যুদ্ধ হলে, এখানে বর্ডার ক্রাইসিস হলে, এখানে রিফিউজি ক্রাইসিস হলে পৃথিবীর অনেক স্টেক হোল্ডারের এখানে নাক গলানোর সুযোগ হবে। এই নাক গলানোর সুযোগ তৈরি করতে চাচ্ছে কিছু কিছু মহল, এবং বাংলাদেশেরও কিছু রাজনীতিবিদ হয়তোবা সেই এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। দেশ আমাদের, মাটি আমাদের, মানুষ আমাদের, আমরা রাজনীতিবিদরা ঝগড়া করবো, কিন্তু দেশীয় স্বার্থে আবার এক থাকবো। এই পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই পরিবেশটা ফিরিয়ে আনতে হবে। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে আজকে।
প্রিয় দর্শক, যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তারা শুনলেন সম্মানিত আলোচকরা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং অনেক বিষয়ের অনেক বেশি কথা খোলাসা করেও বলেছেন। শুনলেন আপনারা সবটাই মনোযোগ দিয়ে, বিচার তো আপনারাই করবেন, কাটটা গ্রহণ করবেন, কাটটা বর্জন করবেন। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিলাম। খুব ভালো থাকবেন সকলে। শুভরাত্রি। আরও একবার ধন্যবাদ দুজনকে।